হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা কেমিস্ট্রি লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাই অলরেডি কিন্তু আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 শেষ করে ফেলছি। আজকে থেকে আমরা চ্যাপ্টার 4 এর লেকচারগুলো দেখা শুরু করব। ওকে, আমাদের চ্যাপ্টার 4 এর টপিকটা কি? পর্যায় সারণী। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখনো তোমাদের পড়তে হবে, সামনে তোমাদের পড়তে হবে। কেমিস্ট্রির একটা বেসিক ফান্ডামেন্টাল চ্যাপ্টার কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ওকে, তো চলো হচ্ছে আমরা আজকে লেকচারগুলো শুরু করি। আজকে আমরা বেশি পড়াশোনা করব না, জাস্ট একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস, তাই না? ইতিকথা, প্রথম দিকে যে আমাদের কথাগুলো আছে সেগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো মেইনলি ইতিহাসের মধ্যে আমাদের কয়েকজন সায়েন্টিস্টের কথা খুব ভালো করে পড়তে হবে, যেখান থেকে খুব কমনলি আমাদের বোর্ডে হচ্ছে এমসিকিউ দেওয়া হয়। আচ্ছা, তো প্রথমে আমরা যে সায়েন্টিস্টের নামটা পড়বো তিনি হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইশিয়ে। তার নাম কি বলো? বিজ্ঞানী ল্যাভোইশিয়ে। ল্যাভোইশিয়ে কিভাবে হচ্ছে আমাদের ভূমিকা রাখছেন? দেখো, ল্যাভোইশিয়ের আগে আমাদের যে মৌলিক পদার্থগুলো, তাই না, আমরা তো মৌলিক পদার্থ বুঝি, মৌল বা মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থকে কিন্তু নির্দিষ্টভাবে সাজানো কোনো পদ্ধতি আবিষ্কৃত হয় নাই। তো ল্যাভোইশিয়ে হচ্ছে এই মৌলিক পদার্থকে একটা গ্রুপ গ্রুপ করে ফেলার, হ্যাঁ, একটা কি বলবো, একটা শ্রেণী করে ফেলার হচ্ছে প্রচেষ্টা করা শুরু করেন। তার সময় আবিষ্কৃত 33টা মৌলকে তিনি সর্বপ্রথম ধাতু এবং অধাতু এই দুটা ভাগে বিন্যস্ত করার চেষ্টা করেন। ওকে, তাহলে ল্যাভোইশিয়ের কাজটা কি? তিনি মেনলি তার সময় আবিষ্কৃত 33টা মৌলকে, হ্যাঁ, 33টা মৌলকে তিনি বিভক্ত করার চেষ্টা করেন। ওকে, গ্রুপ করে ফেলার চেষ্টা করেন। এই মৌলগুলোর মধ্যে কি কি আছে? তোমাদের বইয়ে বেশ কিছু নাম দেওয়া আছে, নামগুলো পড়ার দরকার নেই, আমি তাও বলে দিই। হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, মার্কারিয়াস ছিল, তারপর ধরো জিঙ্ক ছিল। এরকম 33টা মৌলিক পদার্থ, যে পদার্থগুলো সেই সময় আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু 1900 সালেরও কিন্তু আগের কথা, 1800 সামথিং সালের কথা, প্রায় 150-200 বছর আগের কথা। তো সেই সময় আবিষ্কৃত মৌলকে তিনি সর্বপ্রথম ধাতু ও অধাতু, ধাতু ও অধাতু হিসেবে বিভক্ত করার চেষ্টা করেন। হ্যাঁ, বিভক্ত করেন। খুব সোজা কথা, তাই না? এখন তিনি কিভাবে হচ্ছে বিভক্তটা করেন এমন কোনো বেসিক কথা আমাদের বই আলোচনা করা হয় নাই, আমি তোমাকে সংক্ষেপে বলি। তো ধাতুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু পরের অংশ আলোচনা করব। চ্যাপ্টার 5-এও কিন্তু আমরা আলোচনা করব যে ধাতুগুলো কি হয়। মেইনলি তারা হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথ থেকে একটা বা দুইটা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে কনভার্ট হইতে পারে। ভৌত বৈশিষ্ট্য যদি বলি, এটা হচ্ছে মেইনলি তোমার অনেক বেশি উজ্জ্বল হয়, তাই না? তারপর এরা হচ্ছে আঘাতে ঝনঝন শব্দ করে। কিছু কিছু ধাতু আছে যাদেরকে ছুরি দিয়ে কাটা সম্ভব, তাই না? এরকম বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু ধাতুর আছে। যাদের এরকম বৈশিষ্ট্যগুলো নাই তারাই হচ্ছে অধাতু। তার মানে ধাতু অধাতু কিন্তু একটা আরেকটার অপোজিট। তো তিনি হচ্ছে এরকম কিছু বিপরীত বৈশিষ্ট্যের দিকে খেয়াল করেই এই মৌলিক পদার্থগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করেন। কথাগুলো কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের ল্যাভোইশিয়ের কাহিনী শেষ। এবার চলে আসো পরবর্তী সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে বিজ্ঞানী ডোবেরাইনার। ডোবেরাইনার। এখন ডোবেরাইনারের আসলে ভূমিকাটা কি? তিনি হচ্ছে একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করলেন, যার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। হ্যাঁ, যার নাম কি বলো? ত্রয়ী সূত্র বা রুল অফ ট্রায়াড। হ্যাঁ, মাঝে মাঝে এটাকে ইংলিশে দিয়ে দেয়। ত্রয়ী মানে হচ্ছে ট্রায়াড, বুঝতে পারছো? আচ্ছা, ত্রয়ী সূত্রের মধ্যে মেনলি কি বলা হয়েছে দেখো তো। ত্রয়ী মানে কিন্তু 3, তাই না? ট্রাই মানে 3 না, অর্থাৎ এখানে আমরা 3টা মৌল নিয়ে আলোচনা করব। কেমন 3টা মৌল? র্যান্ডম 3টা কি হবে? না, অবশ্যই এমন 3টা মৌল যাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে, মানে 3টাই হয় ধাতু অথবা 3টাই ধরো হয় অধাতু, এরকম বিষয়টা। ঠিক আছে, বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, তো এরকম ভাবে তিনি হচ্ছে 3টা মৌলকে নিলেন যাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে, এবং তিনি এই 3টা মৌলকে পারমাণবিক ভরের সিরিয়ালে সাজালেন। ঠিক আছে, পারমাণবিক ভর নিশ্চয়ই আমরা জানি চ্যাপ্টার 3 এর কনসেপ্ট থেকে। তো তিনি হচ্ছে সেইটার অনুযায়ী, সেই ভরের অনুযায়ী সাজানোর চেষ্টা করলেন। সাজানোর পরে কি দেখলেন? প্রথম এবং তৃতীয়টার ভরের সমষ্টির অর্ধেক, মানে ভরের গড় করলে কি হয়? দ্বিতীয়টার সমান অথবা তার কাছাকাছি আসে। তাহলে আমি ধরো আগে তোমাকে একটু লিখে দেই এখানে মেইনলি কি বলা হয়েছে। তাহলে একই রকম
ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট তিনটি মৌলকে, সেটা ধাতু হইতে পারে অধাতু হইতে পারে, পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে, পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে দেখা যায় প্রথম ও তৃতীয়, ফার্স্ট এন্ড থার্ড, প্রথম ও তৃতীয় মৌলের ভরের সমষ্টির অর্ধেক, যোগফলের অর্ধেক, সমষ্টি মানে যোগফল, যেটা ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। ভরের সমষ্টির অর্ধেক দ্বিতীয়টির সমান বা তার কাছাকাছি হয়, সমান বা তার কাছাকাছি হয়, সমানই হইতে হবে এমন কোনো কথা নাই, বাট অ্যাটলিস্ট যাতে কাছাকাছি আসে। আচ্ছা, তাহলে আসো আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাই না? তো এক্সপ্লেন কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, এখন জাস্ট আমরা কি করব, এক্সাম্পলটা দেখব। আচ্ছা, তাহলে আসো উদাহরণ দেখি। তো বিজ্ঞানী ডোবেরেনা হচ্ছে সর্বপ্রথম 3টা হ্যালোজেন নিয়ে আলোচনা করছে, তাই না? হ্যালোজেন কি আমরা হয়তো ক্লাস 9-এও পড়ে আসছি, সামনেও পড়বো, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তো সর্বপ্রথম যে 3টা মৌল নিয়ে তিনি আলোচনা করলেন তাদেরকে আমরা কি বলি জানো? প্রথম ত্রয়ী বলি, ঠিক আছে? তাহলে প্রথম ত্রয়ী, তারা কি? তারা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। অনেকে কি করে যে সিরিয়াল বাই বলা শুরু করে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কিন্তু ট্রায়াড না, এই শর্তটা তারা কিন্তু মানে না। তাহলে কারা হবে ট্রায়াড? দেখো, সেকেন্ডটা থেকে শুরু করো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিরকম ভাবে হইতে পারে একটু দেখি তো আমরা হিসাব করে। ক্লোরিনের ভরটা হচ্ছে 35.5, তাই না? আপেক্ষিক পারমাণবিক ভর কোনো একক নাই। আর আয়োডিনের কত জানো? 127। আচ্ছা, তো এখন ধরো ভাই আমরা যদি হিসাবটা করি যে এদের আমরা কি নিব বলতো, আমাদের যুক্তিটা কি ছিল? এই দুটো সমষ্টি নিব, যোগফল নিব এবং যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ দিব, সেটা ব্রোমিনের ভরের কাছাকাছি আসা উচিত। সো ব্রোমিনের ভরটা কত আসে সেটা বলে দিই, মোটামুটি 79.9 আসে, সেটাকে আমরা 80 ধরতে পারি। আচ্ছা, ধরলাম, সমস্যা নেই, 80 ধরলাম। এবার দেখি আমাদের শর্ত মতে মিলল কিনা। আমি এখানে কি করবো বলতো? আচ্ছা দেখো, আমি এখানে মেনলি 35.5 নিব, সাথে যোগ করব হচ্ছে 127, এই যোগফলকে আমি 2 দিয়ে ভাগ দিব। আচ্ছা দেখো, এটা কত আসে? 81.25, তাই না? তার মানে এখানে যে সমস্যাটা করলাম, ধরো আমি তোমাকে হিসাবটাও দেখাচ্ছি। এখানে আমরা কি করলাম, আলটিমেটলি এখানে আমরা করছি, দুটাকে যোগ করছি, 35.5 এবং 127 যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম। ভাগ করলে কত আসে বলো? 81.25। ওকে, বুঝতে পারলাম কি? 81.25 এরকম একটা ভ্যালু আসলো। তাহলে দেখো তো, আমরা কি বলতেছিলাম, ভ্যালুটা হয় এটা সমান আসবে অথবা এটা কাছাকাছি আসবে। মোটামুটি কাছাকাছি আসছে না, 1-1.5 মাত্র পার্থক্য, তার মানে বলা যায় মোটামুটি কাছাকাছি আসছে। তার মানে এই 3টা মৌল হচ্ছে এখন একটা ডোবেরাইনা ত্রয়ী। আচ্ছা, আসো আমরা আরো এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো আমরা আরো কি দেখলাম, ধরো লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমি যদি এদের ভরগুলোকে কাউন্ট করার চেষ্টা করি, তাহলে দেখো লিথিয়াম আসে হচ্ছে আমাদের 7, আর পটাশিয়াম হচ্ছে 39। এখন তুমি একই যুক্তিতে যদি এখানেও এই সেম কাজটা করতে চাও, তাহলে দেখো এরকম কি করো, আমি ডিরেক্ট করে দেখাই, 7, 39, এটাকে তুমি 2 দিয়ে ভাগ দিবা, 23। একদম দেখছো মিলে গেছে, কিন্তু সোডিয়ামে কিন্তু আমাদের কত আসে? 23ই আসে, রাইট? এখানে আমি যে যোগফলটা করলাম, খেয়াল করো, এখানে যে আমি যোগটা করছি, যে 7-এর সাথে আমি 39 যোগ দিছি, সেটাকে 2 দিয়ে ভাগ করছি, কত আসে? 23। এটা কিন্তু এখানে 23 দেখাচ্ছে।
তাই না? বুঝতে পারছি বিষয়টা? তার মানে মিলেও যেতে পারে অথবা কাছাকাছি আসতে পারে এই কেসে। যেটাই হোক না কেন তারা কিন্তু ত্রয়ী হবে। ওকে, একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করে দেখো। আচ্ছা, এটা এখন তোমরা বুঝবা না, সামনে যখন আমরা পড়বো পরের সারণীটা যখন আমরা দেখে ফেলবো তখন আমি এটা আবার আরেকবার দেখাবো না, ঠিক আছে? এরা সবাই হচ্ছে একই গ্রুপে থাকে এবং সবাই হচ্ছে পরপর থাকে। হ্যাঁ, লিথিয়ামের নিচে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, একই রকম। ক্লোরিনের নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন। হয় পরপর থাকবে অথবা পাশাপাশি থাকবে। আচ্ছা, এত কিছু আমরা এখন বুঝবো না, এটা দরকার আমরা সামনে দেখবো। আচ্ছা চলো তাহলে আমরা আগাই। এটা তো গেল। এরপর হচ্ছে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে মানে পরবর্তী সূত্র, সেটা হচ্ছে জন নিউল্যান্ডের। হ্যাঁ, নিউল্যান্ড তিনি হচ্ছে আমাদেরকে একটা সূত্রের সাথে পরিচিত করালেন, যে সূত্রের নাম হচ্ছে অষ্টক সূত্র। হ্যাঁ, অষ্টক সূত্র, অক্টেট ফর্মুলা। হ্যাঁ, এরকম, বা রুল অফ অক্টেট। যাই হোক, অষ্টক সূত্র একটা হচ্ছে আমাদের অষ্টক সূত্র, আর একটা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কিন্তু আমরা চ্যাপ্টার 5-এ পড়বো। হ্যাঁ, সেটা এখন আমাদের দেখা দরকার নেই। বাট অষ্টক সূত্র কিন্তু ভিন্ন জিনিস, দুইটা কিন্তু দুই রকমের জিনিস, অষ্টক সূত্র, অষ্টক নিয়ম। তো এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখবো হচ্ছে অষ্টক সূত্রের মধ্যে কি বলা হয়েছে। দেখো, অষ্টক সূত্রের কথাটা খুবই সিম্পল। যদি আমি কয়েকটা মৌলকে, যাদের মধ্যে ধর্মের মিল থাকার কোনো প্রয়োজন নাই, কয়েকটা মৌলকে যদি আমি পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, তাহলে প্রতি অষ্টম মৌলে আমরা কি পাবো? অষ্টম মৌলে হচ্ছে আমরা মিল পাবো, ঠিক আছে? ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল পাবো। ডোবেরানের কি ছিল? আমি হচ্ছে মেনলি ভৌত রাসায়নিক হচ্ছে ধর্মের মিল নিয়ে আলোচনা করতাম। তিনটা নিচ্ছিলাম না মৌল, তিনটা হচ্ছে সিমিলার হবে। বাট এখানে যে মৌলগুলো আমি নিচ্ছি তাদেরকে সিমিলার হওয়ার প্রয়োজন নাই। এই সিমিলারিটি আমি কোথায় দেখতে পাই? মিলটা আমি কোথায় দেখতে পাই? প্রতি অষ্টম মৌলে আমরা এই ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল দেখতে পাই। হ্যাঁ, দেখো আমি যদি তোমাকে একটু লিখে দেই, এই সূত্রের মধ্যে মেনলি কি বলা হয়েছে, যে আমরা যদি কয়েকটি মৌলকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, মিল খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তো একটু এক্সপ্লেন করি তোমাদের। ধরো আমি তোমাকে দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে সেগুলো একটু দেখাই। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে এখন বুঝবা না, যাই হোক। তো আমি শুরু করলাম লিথিয়াম দিয়ে। লিথিয়াম একটা মৌল আছে, এটা একটা ধাতু, খুব ভালো কথা। লিথিয়াম পর হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ, এটাও একটা ধাতু। ওকে, তারপর হচ্ছে বোরন। বোরনটা হচ্ছে একটা অর্ধ ধাতু, সামনে আমরা এক্সপ্লেন করব, সমস্যা নাই। তারপর হচ্ছে কার্বন, একটা অধাতু। নাইট্রোজেন অধাতু। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অক্সিজেন অধাতু, ফ্লোরিন একটা অধাতু, আর নিয়ন এটা হচ্ছে একটা বিশেষ টাইপের অধাতু, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, এটা সহজে বিক্রিয়া করে না। তাহলে দেখো তো আমাদের কতগুলো মৌল হয়ে গেছে। আমরা কিন্তু পারমাণবিক ভরের অনুযায়ী সাজাইলাম, ঠিক আছে? ছোট থেকে বড় তো সাজাইলাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে খেয়াল করে দেখো, ধরো আমরা এই মৌলটাকে কনসিডার করলাম। হ্যাঁ, দেখো আমি যদি দেখাই, এই মৌলটাকে আমরা কনসিডার করলাম, কাউন্টিং করবো এখন। এখান থেকে পরবর্তী মৌলকে বেরিলিয়াম, তাহলে বলতে পারি না লিথিয়ামের পরবর্তীতে প্রথমে আমরা কোন মৌলটাকে পাবো? বেরিলিয়াম। বেরিলিয়ামের পর আমরা কি পাচ্ছি? বোরন। তাহলে লিথিয়াম থেকে সেটা কত নাম্বারে আছে? 2 নাম্বারে, তাই না? তারপর দেখো কার্বন আছে 3-এ, 4-এ, 5-এ, 6-এ, 7-এ, তাই না? অর্থাৎ এই নিয়ম মতে আমি যদি অষ্টম মৌলটা নিয়ে আলোচনা করি, অষ্টম মৌল, তাহলে সেইটারে কি পাওয়া যাবে বলতো? ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যাবে। তোমরা কি বলতে পারবা নিয়নের পর হচ্ছে কোন মৌলটা আছে? নিশ্চয়ই সোডিয়াম আছে। তো আমরা এখন জানি লিথিয়াম ধাতু, নামের শেষে আম আছে, সোডিয়াম ধাতু, নামের শেষে আম আছে, তাই না? এটা তো একটা দুর্বল একটা যুক্তি, নামের শেষে আম মানে ধাতু। তোমরা যখন পর্যায় সারণী আমরা বিস্তারিত পড়বো তখন দেখতে পারবো এটা সবাই হচ্ছে গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1-এ যারা থাকে তারা হচ্ছে মেনলি ক্ষার ধাতু। কেন? কারণ এরা তো অবশ্যই ধাতু। ওকে, এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে এবং অনেক পরিমাণ এনার্জি তৈরি করে। তো দেখো, এই লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে,
সোডিয়ামও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে, দুইটাই ধাতু, দুইটাই কিন্তু ক্ষার ধাতু। বুঝলাম? আচ্ছা, আরো আমরা প্রমাণ দেখার চেষ্টা করি। ধরো আমি যদি বেরিলিয়াম থেকে কাউন্টিং করতাম, তা বেরিলিয়ামের পরে হচ্ছে এটা প্রথম, 2 3 4 5 6 7, এরপর যে ম্যাগনেসিয়াম পাবো এটা হচ্ছে অষ্টম, তাই না? তা বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের মিল আছে। আমরা দেখতে পারবো গ্রুপ 2 এ যারা থাকে তারা সবাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো বেরিলিয়াম একটা মৃৎক্ষার ধাতু, মাটিতে পাওয়া যায়। ম্যাগনেসিয়ামও কিন্তু একটা মৃৎক্ষার ধাতু, মাটিতে পাওয়া যায়। সো আমি যেই খান থেকে শুরু করি না কেন, তার অষ্টম মৌলে, হ্যাঁ, পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে প্রতি অষ্টম মৌলে আমি কি পাবো? একটা সিমিলার মৌল পাবো, যাদের মধ্যে কি থাকবে? ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে, মিল থাকবে। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা, এই হচ্ছে মানে কনসেপ্টটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপর আসো ভাইয়া বিগ বস, যার নাম হচ্ছে মেন্ডেলিফ। এরপর যে আসলো তার নাম কি? মেন্ডেলিফ। তো মেন্ডেলিফের কথাটা আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বো, অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করব। কেন? কারণ মেন্ডেলিফ হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে চলে আসছেন। হ্যাঁ, সেই সূত্রের নাম কি জানো? পর্যায় সূত্র। পর্যায় সূত্র। কেন এটা বেশি আমরা এত গুরুত্ব দিয়ে পড়তেছি? কারণ এই সূত্রের মাধ্যমে সর্বপ্রথম মৌলগুলোকে একটা সারণী বা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হলো। এই সূত্রের মধ্যে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। হ্যাঁ, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, কথাটা দিয়ে কি বোঝালো আমরা দেখার চেষ্টা করি। তো এখানেও কিন্তু সেম কনসেপ্ট, ডোবেরাইনার বলো, নিউল্যান্ড বলো, আর আমাদের মেন্ডেলিফ বলো, সবাই কিন্তু সেম কনসেপ্ট। আমি কি করব? পারমাণবিক ভর অনুযায়ী সাজাবো। ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায়, সেই অনুযায়ী যদি আমি সাজাই তাহলে কি পাবো? আমাদের এই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, তাই না, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলো, সামনে আমরা পড়বো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই সমস্ত ধর্মাবলী হচ্ছে প্রতি পর্যায়ে আমরা কি পাবো? আবর্তন পাবো বা রিপিটেশন পাবো। আবর্তিত হওয়া মানে কি জানো? রিপিট হওয়া, রিপিটেশন। ওকে, আমি পর্যায় পরিবর্তন করব, ঠিক আছে, যে রো গুলোকে আমি চেঞ্জ করব, ধর্মগুলোকে আমি কি পাবো? আগের মতো করে রিপিট পাবো। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এটাকে এখান থেকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, নিউল্যান্ডের এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, দেখো এই পাশে আছে আমাদের ধাতু, মাঝখানে আছে আমাদের কিছু অর্ধধাতু, ডান পাশে আছে আমাদের অধাতু, তাই না? তাহলে ধাতু, অর্ধধাতু, অধাতু। যদি নিচে চলে আসি, আবার ধাতু, অর্ধধাতু, অধাতু। আবার যদি পরবর্তী সিরিয়ালে চলে আসি, ধাতু, অর্ধধাতু, অধাতু, তাই না? বুঝতে পারছি বিষয়টা? আবার দেখার চেষ্টা করি, আরেকটা দিয়ে দেখার চেষ্টা করি, আয়নীকরণ শক্তি। এখন কিন্তু এক্সপ্লেন করি নাই, সামনে আমরা দেখবো। জাস্ট মনে রাখি, আয়নীকরণ শক্তি হচ্ছে একটা বিশেষ রকমের ধর্ম, একটু মনে রাখি। বাম থেকে ডানে গেলে সেই মানটা হচ্ছে বৃদ্ধি পায়। কেমনে পায় পরে আমরা জানবো। তাহলে চিন্তা করে দেখো, যত আমি বাম থেকে ডানে যাবো মানটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে কম, বেশি, 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 অনেক বেশি। বাট যখনই আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো, নিচের সারিতে চলে আসবো, এদেরকে আমরা একটা পর্যায়ে বলি, তাহলে আবার মানটা কমে যায়, কম, আস্তে আস্তে বাড়তেছে, 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 এখানে ম্যাক্সিমাম। আবার যখন নিচে চলে আসবো আবার মানটা কমে যাবে, আবার বাড়তে থাকবে। বুঝছো? তার মানে এই যে ঘটনাটা, বাম থেকে ডানে গেলে কি চেঞ্জ হয়, সেটা কিন্তু প্রতি সারিতে কিন্তু একই রকম ভাবে রিপিট হয়। এইটাই এখানে বলা হয়েছে যে পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে প্রত্যেকটা পর্যায় শেষে শেষে এই ঘটনাটা আবার রিপিট হয়। বুঝতে পারছি? আচ্ছা, তো ভাইয়া যে কথা আমি বলতেছিলাম, তার এই পর্যায় সূত্রের মাধ্যমে তার সময় যে আবিষ্কৃত মৌলগুলো ছিল, হ্যাঁ, তো তার সময় মেন্ডেলিফের সময় যে আবিষ্কৃত মৌলগুলো ছিল, তিনি সেগুলোকে সারণীবদ্ধ করেন। দেখো, তার সময় আবিষ্কৃত মৌল সংখ্যা ছিল কত জানো? 63টি। আচ্ছা, এছাড়াও দেখো আমাদের আরো 4টা মৌল ছিল যেগুলো কিন্তু
এখনো আবিষ্কার করা হয় নাই, বাট আন্ডার অবজারভেশন ছিল। হ্যাঁ, মানে আমরা এখনো সেটাকে আবিষ্কার করতে পারি নাই, বা সামনে সেটা কিন্তু আবিষ্কার হয়ে গেছিল। তার মানে 63-এর সাথে তিনি কিন্তু অনাবিষ্কৃত আরো 4টা মৌল নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, আরো 4টা মৌল। এই মৌলগুলোকে তিনি হচ্ছে সারণীবদ্ধ করার চেষ্টা করেন। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় মেন্ডেলিফ হচ্ছে কতগুলো মৌল নিয়ে কাজ করেন, তুমি কিন্তু এই 4টা মৌলকে কনসিডার করবা না, ঠিক আছে? কারণ এই 4টা মৌল কিন্তু তখন তত্ত্বীয় ভাবে ছিল, আমরা কিন্তু বাস্তবে পাই নাই এখনো। হ্যাঁ, এটা বাস্তবে এক্সিস্ট করে, বাট আমরা তখনও খুঁজে পাই নাই। তাহলে যদি বলে কতগুলো মৌল নিয়ে আলোচনা করছেন, তখন তুমি বলবা কি 63টা, যোগ করে দিবা না। হ্যাঁ, যোগ করে কিন্তু দেওয়া যাবে না। তাহলে আমি এখানে যোগটা না দেখাই, জাস্ট বলবো ও, ঠিক আছে? যদি বলে কতগুলো নিয়ে তিনি আলোচনা করছেন, 63টা। আধুনিক মানে পরের সূত্র দেওয়া হয়েছিল কতগুলো মৌলের জন্য, 63টা। ওকে ভাই, বুঝতে পারছি। সো এই যে আমাদের মৌলগুলো আমি বললাম, এই মৌলগুলোকে হচ্ছে তিনি সর্বপ্রথম সারণীবদ্ধ করেন। ওকে, কিভাবে সারণীবদ্ধ করেন? এই মৌলগুলোকে তিনি 12টি আনুভূমিক সারি ও 8টি গ্রুপে বিন্যস্ত করেন। 8টি গ্রুপে বিন্যস্ত করেন। তাহলে বুঝতেই পারতেছি, আমি যদি পর্যায় সারণীটা এখানে চিন্তা করি, ধরো এই হচ্ছে আমাদের একটা পর্যায় সারণী, এরকম একটা ধরো বক্স। তাহলে এখানে কি বলা হচ্ছে আমাদের এরকম ভাবে রোজ থাকবে হচ্ছে 12টা। হ্যাঁ, ধরো হচ্ছে এরকম চিন্তা করলাম, এরকম ভাবে রোজ থাকবে হচ্ছে 12টা। ওকে, হ্যাঁ, জাস্ট দেখালাম এখানে কতগুলো আছে বলতো, 12টা। আর এরকম ভাবে খাড়া ঘর থাকবে কতগুলা, 8টা। আমি জাস্ট এখানে দেখাইলাম, এখানে এরকম ভাবে ঘর কয়টা থাকবে বলতো, 8টা। রাইট, বুঝতে পারছো? এরকম ভাবে একটা টেবিল তিনি তৈরি করছেন। এই টেবিলের মধ্যে তিনি হচ্ছে মৌলগুলোকে বসানোর চেষ্টা করেন। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই কেন এরকম ভাবে তিনি কেমনে বুঝলেন যে 12টা করলে বেস্ট হবে, তিনি কেমনে বুঝলেন যে 8টা করলে বেস্ট হবে? এটার কারণটা কি, তাই না? খেয়াল করে দেখো, 12টা কিন্তু র্যান্ডমলি হয়ে গেছে, বাট 8টার দিকে তিনি মেইনলি ফোকাস করছেন। বুঝছো? দেখো, তিনি কিন্তু 8টার দিকে, এইটা থেকে ফোকাস করছেন। তিনি কি করছেন, এই যে আমাদের প্রথম গ্রুপটা, এখানে তিনি হচ্ছে ক্ষার ধাতুকে রাখার চেষ্টা করছেন। দ্বিতীয় গ্রুপে তিনি মৃৎক্ষার ধাতুকে রাখার চেষ্টা করছেন। লাস্টে 8 নম্বর গ্রুপে তিনি নিষ্ক্রিয় গ্যাসগুলোকে রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, 7 নম্বরে তিনি হ্যালোজেন গুলোকে রাখার চেষ্টা করছেন। তার মানে তিনি মেইনলি গ্রুপ ওয়াইজ মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছেন, যতগুলো পর্যায় হয় আর কি। তো যাই হোক, বিষয় না, ওটা কোনো সমস্যা না। সমস্যাটা কি, তুমি যদি চিন্তা করে দেখো, এই যে এক একটা বক্স এখানে তৈরি হলো না, দেখছো? এক একটা বক্স এখানে তৈরি হয়েছে না? কতগুলো বক্স তৈরি হয়েছে বলতো, 12 গুণ 8, তার মানে আলটিমেটলি আমি বলতে পারি 96টা। তার মানে 96টা মৌলের জন্য কিন্তু তিনি ঘর তৈরি করছিলেন, বাট তার সময় আবিষ্কৃত হয়েছিল কয়টা, 63টা, তাই না? রাইট, বুঝতে পারছি বিষয়টা? তার মানে এখানে আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি একটা কথা, যে তার সময় বেশ কিছু ঘর কিন্তু খালি রয়ে গেছিল, তাই না? তার তৈরি করা পর্যায় সারণীতে বেশ কিছু ঘর কিন্তু খালি রয়ে গেছিল। ছিল ঘর হচ্ছে 96টা, বাট আমাদের মৌল ছিল 63টা, তাহলে বেশ কিছু ঘর ফাঁকা। এজন্য মেন্ডেলিফ কিন্তু একটা কথা বলে গেছিলেন, তিনি বলছিলেন কি, এই যে আমার যে ফাঁকা ঘরগুলো আছে, এটা কিন্তু কোনো মিস্টেক না, এই ফাঁকা ঘরের সামনে মৌল বসতে পারে, তাই না? তার মানে আমি শিওর এই ফাঁকা ঘরে কোনো মৌল আছে, এখনো সেটা আবিষ্কার হয়নি। খুবই বোল্ড একটা স্টেটমেন্ট, তাই না? আমরা যখন কোনো কিছু মিলাইতে পারি না, আমরা প্রথমে কি ভাবি যে আমারই হয়তো কোনো মিস্টেক হয়েছে, তাই না? মেন্ডেলিফ সেটা বলে নাই। মেন্ডেলিফ বলছে যে না, আমি যেটা করছি সেটাই ঠিক, এই ফাঁকা ঘরে যে কোন মৌলটা বসবে সেটা এখনো আবিষ্কার হয় নাই, সামনে আবিষ্কার হবে। এবং বাস্তব কথা কি জানো, এই কথা কিন্তু পরবর্তীতে মিলে গেছে। ওকে, তার মানে দেখো মেন্ডেলিফের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার পর্যায় সারণীর ফাঁকা ঘরে ভবিষ্যতে আরো মৌল বসবে, জায়গা পাবে। হ্যাঁ, জায়গা পাবে। তার মানে এটা কিন্তু আমরা কি বলতে পারি বলতো, এটা ভবিষ্যৎবাণী বলতে পারি না? এটা হচ্ছে তার নতুন পর্যায় মৌল সম্পর্কে বলা একটা ভবিষ্যৎবাণী। হ্যাঁ, ভবিষ্যৎবাণী খুবই ইম্পর্টেন্ট। তিনি কিন্তু মৌল আবিষ্কারের একটা ভবিষ্যৎবাণী আমাদের কাছে দেওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছি তো? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা,
তাহলে এই গেল হচ্ছে আমাদের বেসিক কথাটা, আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এখানে কিন্তু বেশ কিছু সমস্যা আছে। এই পর্যায় সারণী কিন্তু বেশ কিছু ত্রুটি আছে, বেশ কিছু সমস্যা আছে। একটা সমস্যা তোমাদের বই আলোচনা করা আছে, সেটা নিয়ে আমি তোমাদের বলি। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমাদের মেইনলি পটাশিয়াম এবং আর্গন, এই দুটার মধ্যে সমস্যা, তাই না? খেয়াল করে দেখো, পটাশিয়ামের ভর কত হয় জানো? এটা হয় হচ্ছে মেইনলি 39 এবং আর্গন হয় কত? 40, রাইট? আমরা কিন্তু এসব মনে রাখছিলাম, তাই না? 2n+1 পি দিয়ে বলছিলাম হয়তো। আচ্ছা, ওটা তো প্রিমিয়াম ক্লাস, সরি ভুলে গেছি। হ্যাঁ, তোমাদের কি বলছিলাম? আচ্ছা, সমস্যা নাই, যদি না বলে থাকি আবার বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, যাই হোক না কেন, আমি দেখতে পারলাম কি পটাশিয়ামের ভরটা মেইনলি আর্গন থেকে কম, তাই না? তাহলে চিন্তা করে দেখো, আমাদের পর্যায় সূত্র মতে কোন মূলটা আগে বসা উচিত? যার ভর কম তার আগে বসা উচিত না, তাই না? তাহলে পটাশিয়ামের তো আগে বসা উচিত, এটা ভর তো কম। আর্গন তো পরে বসা উচিত, ভর তো বেশি। বাট দেখা যায় কি, আমি দেখতে পারি এই যে আমাদের আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, আর্গন কি বলতো? একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে তিনি হচ্ছে মেইনলি এই জায়গাটায় স্থান করে দিয়েছিলেন। হ্যাঁ, প্রথমে ছিল হিলিয়াম, তারপর নিয়ন। তো যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলোকে তিনি এখানে বসানো শুরু করছেন, তিনি আর্গনকে ওইখানেই বসাই দিচ্ছেন। আমি রুলসটাকে জাস্ট ব্রেক করলাম না, হ্যাঁ, যে সবগুলো নিষ্ক্রিয় গ্যাস এখানে, আমি এটাকে এখানেই বসাবো। আবার খেয়াল করে দেখো, পটাশিয়াম ভরটা কম, আগে বসা উচিত ছিল। তাহলে নিয়ম মতে কি আমাদের আর্গন যদি আমি এখানে বসাই, পটাশিয়ামকে এখানে বসানো উচিত না? উচিত তো ছিল। বাট দেখা যায় কি, পটাশিয়ামের সাথে যেসব মৌলের সাদৃশ্য আছে, হ্যাঁ, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, এরা সবাই হচ্ছে আমাদের ক্ষার ধাতু, সবাই কিন্তু এই গ্রুপে আছে, তাই না? আমি এখানে বসেছিলাম লিথিয়াম, এখানে আমি বসালাম সোডিয়াম, তাই না? তাহলে দেখো নিশ্চয়ই তাহলে এই গ্রুপে, এই সিরিয়ালে আমি পটাশিয়ামকে বসাবো, রাইট? তাহলে পটাশিয়ামকে তো আমি এখানে আর বসাইতে পারলাম না। বিষয়টা কি বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখো, যুক্তি মতে পটাশিয়াম বসা উচিত ছিল এইখানে আগে, আর আর্গন বসা উচিত ছিল এইখানে পরে। বাট হচ্ছে কি উল্টা। কেন? কারণ আমি যদি আর্গনকে এখানে বসাই তাহলে মিল পাবো, পটাশিয়ামকে এখানে বসালে মিল পাবো, রাইট? তাহলে এই যে আমাদের রুলসটা ছিল, পর্যায় সূত্র, পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পর হচ্ছে বসাবো, হ্যাঁ, সেটা কিন্তু মিললো না, তাই না? সেটা মিললে তো আমাদের পটাশিয়াম চলে যেত আমাদের গ্রুপ 8-এ, আর আর্গন আসতো কোথায়? গ্রুপ 1-এ। সেভাবে করলে কি হবে? বাকিদের সাথে তো ধর্ম মিলবে না, তাই না? তো এইটাই হচ্ছে মিলে একটা সমস্যা, বুঝতে পারছো? এটা হচ্ছে মিল সমস্যা। আমি এখানে বলে দিই সংক্ষেপে, পটাশিয়াম হচ্ছে মিলে একটা ধাতু, সেটা কিন্তু গ্রুপ 18 তো মানে গ্রুপ 8-এ বসবে না। আর আর্গন হচ্ছে মেইনলি একটা নিষ্ক্রিয় গ্যাস, মানে অথবা তুমি চিন্তা করো নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু গ্রুপ 1-এ বসবে না, ঠিক আছে? তো এদের ধর্মে মিল রাখার জন্য আমরা কি করছি? জাস্ট এটাকে সুইচ করে দিচ্ছি, রাইট? শিফট করে দিচ্ছি, বুঝতে পারছি কি? আচ্ছা, তো একটা তো সমস্যা হইলো। এরকম দেখা যায় গেছে কি, যত মৌল আবিষ্কার হয়েছে, যত আমি বসানোর চেষ্টা করছি, সব জায়গায় হচ্ছে এরকম কিছু না কিছু ব্যতিক্রম হওয়া শুরু করছে। অনেকগুলো ব্যতিক্রম হওয়া শুরু করছে। সো এই ব্যতিক্রম গুলো আসলে কেমনে সলভ করা যায়, সেটা কিন্তু মেন্ডেলিফ আমাদের বলে যেতে পারে নাই। ওকে, তাহলে ত্রুটিগুলো কি আমরা বুঝলাম? আমাদের বইয়ে জাস্ট একটাই ত্রুটি দেওয়া আছে, এরকম কিন্তু বেশ কিছু ত্রুটি সামনে পাওয়া গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ত্রুটি কিভাবে সমাধান করা যায়, এটা নিয়ে কি কথা বলছে জানো? এটা নিয়ে মেইনলি প্রথমে কথা বলছে বিজ্ঞানী মোসলে। ওকে, মোসলে কি বলছে? মোসলে বলছে যে না, মেন্ডেলিফ তো আমার সিনিয়র, তাই না? হ্যাঁ, মেন্ডেলিফ কিন্তু আসলেই মোসলে থেকে বয়সে বড়। তো বলছে কি না, মেন্ডেলিফ যেহেতু আমার সিনিয়র, আমি তার কথাকে রেসপেক্ট করি। হ্যাঁ, তার সে যেটা বলছে সেটা ঠিক, বাট আমি হচ্ছে জাস্ট একটা মাত্র চেঞ্জ করব। আমি কি করব? আমি পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা চিন্তা করব। হ্যাঁ, পারমাণবিক ভরের জায়গায় ভরের পরিবর্তে, হ্যাঁ, ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা চিন্তা করব। হ্যাঁ, সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজাবো, মৌলসমূহকে সাজাবো, মৌলসমূহকে সাজাতে হবে। সাজালে কি হবে? ত্রুটি সংশোধন হবে, ত্রুটি সংশোধন হবে। ওকে, চিন্তা করে দেখো তো, এই যে আমি এটা কিন্তু অলরেডি আলোচনা করেই ফেলছিলাম। পটাশিয়ামের হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা 19, আর্গনের কিন্তু কত? 18, রাইট? তাহলে আর্গনের কিন্তু পারমাণবিক সংখ্যা ছোট, সো এটা কিন্তু আমরা কি করতে পারি? আগে বসাইতে পারি।
পটাশিয়ামে কিন্তু পারমাণবিক সংখ্যা বড়, তাহলে এটাকে আমি পরে বসাবো, এটা বসালেই তো সমস্যার সমাধান হয়ে যায়, রাইট? কথাটি ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে ভাইয়া তার এই যুক্তি মতে পারমাণবিক ভরের জায়গায় আমি কি করব, পারমাণবিক সংখ্যা বসাবো, তাইলে সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, এই যে যুক্তিটা, এটাকে আমরা কি বলি, আধুনিক পর্যায় সূত্র। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। যদি এই শব্দটা তোমাদের বই উচ্চারণ করা হয় নাই, আধুনিক পর্যায় সূত্র, বাট এইটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য বা জানার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা খুব আসে না, বাট জানার জন্য আসলে ইম্পর্টেন্ট। তো তার এই আধুনিক পর্যায় সূত্র থেকে আমরা কি তৈরি করতে পারছি, আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী। এখন খেয়াল করে দেখো, এই আধুনিক পর্যায় সারণী কিন্তু আরো কিছু নাম আছে। এটা আর কি কি নাম আছে বলতো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে দীর্ঘাকার পর্যায় সারণী, কারণ এটার মধ্যে কি হয়েছে, গ্রুপ সংখ্যা বেড়ে গেছে। কিভাবে পারছে আমি দেখাবো। এবং এইটা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখছিল জানো, বিজ্ঞানী বোর। এটাকে আমরা কি বলতে পারি, বোর পর্যায় সারণী কিন্তু বলতে পারি। হ্যাঁ, আমরা কি বিষয়টা বুঝতে পারছি? দেখো, এটার যে গোড়াপত্তন, হ্যাঁ, এটা যে ধারণাটা শুরুটা কি করছে, মোসলে। বাট এটা তৈরি করার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখছে জানো, বিজ্ঞানী বোর। এই জন্য এটাকে আমরা বোর পর্যায় সারণী বলি, মোসলে পর্যায় সারণী বলি না। এখন দেখো, এই বোর পর্যায় সারণীতে মেনলি আমাদের পর্যায় আছে 7টা। পর্যায় কয়টা আছে বলতো, 7টা পর্যায়। মানে আনুভূমিক ভাবে যে সারিগুলোর কথা বলতেছিলাম না, সেটাই হচ্ছে মেনলি পর্যায় বা পিরিয়ড। আর গ্রুপ কয়টা আছে বলতো, 18টা গ্রুপ। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের গ্রুপ ছিল মাত্র 8টা, আর এখানে গ্রুপ হয়ে গেছে 18টা, তাহলে 10টা গ্রুপ বেড়ে গেল না? এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, দীর্ঘাকার পর্যায় সারণী বলতে পারি। সো এই পর্যায় সারণী নিয়ে কিন্তু আমরা মেনলি ডিসকাস করি, বুঝছো? এটা নিয়ে কিন্তু আমরা মেনলি আলোচনা করি। ওকে, এটা নিয়ে কিন্তু সামনে আমরা দেখবো। এই পর্যায় সারণীর মধ্যে আমি কতগুলো মৌলকে জায়গা করে দিছি জানো? এটার মধ্যে মৌল সংখ্যা হচ্ছে 118টা। ওকে, বর্তমানে 2016 সালের পরে মোট 118টা মৌল নিয়ে কিন্তু পর্যায় সারণী তৈরি করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এই যে 118টা মৌল যে আমি বললাম, সবগুলা কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া যায় না, খুব গুরুত্বপূর্ণ। দেখো, কথাটা মনে রাখো, এই 118টা মৌলিক পদার্থের মধ্যে সবগুলাকে কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে পাই না। ওকে, কতগুলাকে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, প্রকৃতিতে এমনি এমনি তৈরি হয়ে গেছে, কতগুলা বলতো? এরকম আছে হচ্ছে 98টা। আর কৃত্রিম ভাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে। হ্যাঁ, কৃত্রিম ভাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে কয়টা বলতো? 20টা। তাহলে দেখো, 98 + 20 কত হয়, 118। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখবো। সামনের ক্লাসে আমরা কি করব, এই পর্যায় সারণী আমরা চোখে দেখবো। হ্যাঁ, আমি তোমাকে ছবিটা দেখাবো এবং একেও দেখাবো, সমস্যা নেই। তাহলে আজকে লেকচার এই পর্যন্ত ছিল। সামনে ইনশাল্লাহ আমরা পর্যায় সারণী আরো দেখতে চলে যাব।